আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল ওরা গল্পে মত্ত। আজ আপনাদের শোনাব লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে সন্তু কাকাবাবু সিরিজের তৃতীয় উপন্যাস পাহাড় চূড়ায় আতঙ্কের দ্বিতীয় পর্ব। কাকাবাবু বললেন, দেখ তো বৃষ্টি থেমেছে কিনা। সন্তু গম্বুজের লোহার দরজাটা খুলে বাইরে উঁকি মারল। এখানে এই এক অদ্ভুত, যখন তখন বৃষ্টি, আবার একটু পরেই ঝকমকে রোদ। দুপুরে এমন বরফ বৃষ্টি শুরু হয়েছিল যে মনে হয়েছিল আর থামবেই না সারাদিন। কিন্তু এখন আকাশ একেবারে পরিষ্কার, ফুটফুটে নীল। কাকাবাবু উঠে এসে বললেন, চল একটু ঘুরে আসি। ক্রাজ বগলে নিয়ে এই বরফের উপর দিয়ে হাঁটা খুব বিপজ্জনক। গুঁড়ো গুঁড়ো বরফ ছড়ানো থাকলে তেমন অসুবিধে নেই, কিন্তু এক এক জায়গায় বরফ পাথরের মতন শক্ত, আর সেখানেই পা পিছলে যায়। একটা তাঁবুর দড়ির ওপর আলতোভাবে বসে মাউথ অর্গান বাজাচ্ছিল মিংমা। ওদের দেখে সে উঠে এসে জিজ্ঞেস করল, কিধার যাতা সাব? কাকাবাবু বললেন, চলো, আকাশ পরিষ্কার আছে, কালা পাথর পর্যন্ত গিয়ে দেখি যদি এভারেস্ট দেখা যায়। সন্তুর দিকে তাকিয়ে মিংমা বলল, সন্তু সাব, গ্লাভস কাহা? গ্লাভস পরে আসুন, সঞ্জে হলেই বহুত শীত লাগবে। সত্যিই তো, সন্তু মনের ভুলে খালি হাতেই চলে এসেছিল। শীত তো লাগবেই, তাছাড়া মাঝে মাঝেই আছাড় খেয়ে পড়তে হয়, বরফে হাত লাগে। কাকাবাবু আগেই সাবধান করে দিয়েছেন, বেশি ঠান্ডার মধ্যে খালি হাতে বরফ ছুঁলে ফ্রস্ট বাইট হতে পারে, বরফ কামড়ায়, তাতে অনেক সময় হয়তো আঙুল কেটে বাদ দিতে হয়। সন্তু গম্বুজে ফিরে গিয়ে গ্লাভস পরে এলো। চতুর্দিকে বরফে সাদা হয়ে গেছে। মিংমা আর কাকাবাবু এগিয়ে গেছেন অনেকখানি। বরফের ওপর দিয়ে দৌড়াবার উপায় নেই। সন্তু বকের মতন লম্বা লম্বা পা ফেলে পৌঁছে গেল ওদের কাছে। কাকাবাবু শেরোপা মিংমাকে জিজ্ঞেস করলেন, মিংমা, তুমি কেইন শিপটনের নাম শুনেছ? মিংমা বলল, হ্যাঁ সাব, সবকই জানে শিপটন সাবের কথা। हम देखा है उनको, इतना तगड़ा जवान, मुख में दाढ़ी और मूछ, आहा बेचारा मर गया। তুমি শিপটন সাহেবদের দলের সঙ্গে এসেছিলে নাকি? না সাব, উস টাইম আমার বুখার হয়েছিল, পেট মে বহুত দর্দ। তোমার চেনা কেউ এসেছিল শিপটনের সঙ্গে? নড়বু এসেছিল? না সাব, নড়বু ভি আসেনি, लेकिन আমার দোস্ত সেরিং আয়া থা। শিপটন কি করে মারা গেলেন তুমি শুনেছ? হ্যাঁ সাব, সবাই জানে, এই তো জায়গা মে ছিল উনাদের বেস ক্যাম্প। শিপটন সাবকে দেখে সবাই ভেবেছিল এ সাব ঠিক এভারেস্ট পিকে উঠে যাবে, ইতনা থা উনকা তন্দুরস্তি। মারা গেলেন কিভাবে? ব্যাস, বিলকুল বদনসিব, বহুত হিম্মত আর সাহস ছিল, তো তাই একলা একলাই ঘুরে বেড়াতেন। পাহাড় মে এই কানুন হ্যাঁ সাব, কোথাও কেউ একলা যাবেন না, একলা জানে সেই ভয়, দুজনে যাও কিছু না হবে। শিপটন সাব তো সে কথা মানেননি, একলা গেলেন, তারপর কোথায় বরফ তাকে টেনে নিল। তার দেহটাও তো পাওয়া যায়নি। নেহি মিলা, गवर्नमेंट के लोग इसे कतो ढूंढ लो, अमेरिका থেকে भी बहुत और साहब लोग इसे ढूंढ लो, तबु मिल लो ना। शिपटन साहब सिर्फ बर्फ का अंदर गायब हो गया। কিন্তু মিংমা, এই বেস ক্যাম্প থেকে একজন লোক একা একা হেঁটে আর কত দূর যেতে পারে? বেশি দূর তো যাওয়া যাবে না। এর মধ্যে কেউ কোনো খাদে পড়ে গেলে তার দেহ পাওয়া যাবে না কেন? খুব বড় খাদও তো এখানে নেই দেখছি। कभी कभी ऐसा होता है साहब, बर्फ मानुष को अंदर टान लेता है। हाँ साहब, बर्फ मानुष के टेने নেয়।
সন্তু বলল, ক্রিভার্স। কাকাবাবু সন্তুর দিকে তাকালেন। সন্তুকে তিনি যতটা ছোট মনে করেন, সে তো ততটা ছোট নয়, সে অনেক কিছু জানে। সন্তু অ্যাডভেঞ্চারের বই পড়ে কথাটা শিখেছে। সে বলল, বরফের মধ্যে মাঝে মাঝে ক্রিভার্স গর্ত থাকে, তার মধ্যে পা ফসকে পড়ে গেলেই একেবারে মৃত্যু। কাকাবাবু বললেন, ঠিকই বলেছিস, কিন্তু কথাটা ক্রিভার্স নয়, ফরাসিতে বলে ক্রভাস আর ইংরেজিতে বলে ক্রেভিস। তুই দুটো মিলিয়ে একটা বাঙালি উচ্চারণ তৈরি করে ফেলেছিস। মিংমাও ক্রেভিস কথাটা জানে, সাহেবদের কাছ থেকে শুনে শুনে সে শিখেছে। সে বলল, না সাব, ইধার ক্রেভিস নেই হ্যায়, আরো দূরে আছে, লেকিন বরফ মানুষকে টেনে নেয়, ইয়ে সচ বাত হ্যায়। কাকাবাবু জিজ্ঞেস করলেন, এরকম ভাবে আরো লোক মরেছে কি, যাদের মৃতদেহ আর পাওয়া যায়নি? হার এক্সপিডিশনেই তো 1-2 জন করে আদমি মরে, কখনো লাশ পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। শেরপা মরে, কুলি মরে, সাহাব লোক ভি মরে। গত বরস মে তো আমিও একবার মরতে মরতে বাজ গিয়া। সন্তু বলল, এত বিপদ, তবু তোমরা এখানে আসো কেন? মিংমা গর্বের সঙ্গে বলল, আমরা পাহাড়ি মানুষ, আমরা বিছানায় শুয়ে শুয়ে মরতে চাই না। বিছানায় শুয়ে শুয়ে মরুক ডরপোক আর জেনানরা, আমরা পাহাড় মে নেহি তো বরফ মে মরতে চাই। বরফ মে মরো, শান্তি, বহুত শান্তি। মিংমা বুকের ওপর আড়াআড়ি ভাবে দুটো হাত রাখল, যেন এর মধ্যেই সে মরে গেছে। কাকাবাবু হাসি মুখে তাকিয়ে রইলেন তার দিকে। তারপর আবার হাঁটা শুরু করতে করতে বলতে লাগলেন, আমরা যেমন বিকেলবেলা বেরিয়েছি, কেইন শিপটনও বেরিয়েছিলেন বিকেলে। বিকেলবেলা বেস ক্যাম্প থেকে বেরিয়ে সে আর কত দূর যাবে? যতই সাহসী হোক, অভিযাত্রী হিসেবে শিপটন নিশ্চয়ই এতটুকু জানত, রাত্রির বেলা তাঁবুর বাইরে থাকতে নেই। সুতরাং সে সন্ধ্যের আগেই ফিরে আসবার কথা চিন্তা করেছিল নিশ্চয়ই। শিপটনের সঙ্গের লোকেরা বলেছে যে পরপর 3 দিন শিপটন এইরকমভাবে বিকেলবেলা একা একা বেরিয়েছিলেন। এর মধ্যে একদিন সে তাঁবুতে ফিরে একটা অদ্ভুত কথাও বলেছিল তার 2 জন ঘনিষ্ঠ বন্ধুকে। তারা কেউ বিশ্বাস করেনি। শিপটনের এমনি বানিয়ে বানিয়ে মজার কথা বলার অভ্যেস ছিল। মিংমা বলল, হ্যাঁ, শিপটন সাব বহুত জালি আদমি থা। আমার দোস্ত সেরিং বলে যে শিপটন সাব এমন কথা বলতেন যে হাসতে হাসতে পেট মে ব্যথা হয়ে যেত। কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে বললেন, শিপটনের একটা ডায়েরি পাওয়া গেছে, তাতেও সে বানিয়ে বানিয়ে ওই রকম কোনো মজার কথা লিখেছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। ডায়েরিতে সাধারণত কেউ মিথ্যে কথা লেখে না, অথচ সে যা লিখেছে তাও বিশ্বাস করা যায় না। শিপটন কি লিখেছিলেন কাকাবাবু? কাকাবাবু তক্ষুনি সন্তুর কথার উত্তর না দিয়ে মিংমাকে জিজ্ঞেস করলেন, তুমি কতবার এক্সপিডিশনে এসেছো মিংমা? মিংমা মুচকি হেসে বলল, 7.25 বার আঙ্কেল সাব। 7.25 বার মানে? यही बार तो आधा भी नहीं हुआ, सिकी हुआ। ও বুঝেছি। তা এতবার যে তুমি এসেছো, কখনো এইদিকে অস্বাভাবিক কিছু দেখোনি? ধরো ইয়েতি কিংবা বড় ভালুক কিংবা কোনো দৈত্য দানব? নেহি সাব, কভি নেহি। তোমার চেনাশোনা কেউ দেখেছে? কভি তো সুনা নেহি। তুমি তেনজিং নোরগের নাম জানো? মিংমা অমনি সেলামের ভঙ্গিতে কপালে এক হাত ছুঁয়ে বলল, জরুর, শেরপা লোগো কা গুরু হ্যায় তেনজিং। সেই তেনজিং নোরগে আমায় বলেছেন যে তার বিশ্বাস ইয়েতি বলে একরকম মানুষের মতো প্রাণী সত্যিই আছে। কর্নেল হান্টও সেই কথা বলেন। অবশ্য স্যার এডমন্ড হিলারি এ সম্পর্কে কিছু বলতে চান না। তা তোমরা কেউ ইয়েতির কথা জানো নাকি?
কিংবা মানো নাকি? মিংমার মুখখানা যেন শুকিয়ে গেল। সে কোনো উত্তর না দিয়ে কাকাবাবুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে এতবার অভিযাত্রীরা এসেছে, কেউ কিচ্ছু দেখেনি? সাব, একটু বাদ বলবো? বলো। সাব, আপ ইয়েতি ঢুঁড়তে এসেছেন এ কথা যদি জেনে যায় তবে কুলি লোক সব ভেগে যাবে। ইয়েতি কেউ দেখেনি, তবু সবাই ইয়েতির নাম দেবতা মাফিক ভয় করে, ভক্তি বি করে। তাই নাকি? তুমিও ভেগে যাবে না তো? মিংমা নিজের বুকে চাপড় মেরে বলল, नहीं साहब, मिंगमा कभी डरता नहीं, किसी को डरता नहीं। বাহ, ভালো কথা। আমি অবশ্য ইয়েতি খুঁজতে আসিনি। এরপরে স্বভাব গম্ভীর কাকাবাবু খানিকটা যেন ঠাট্টার সুরেই বললেন, ইয়েতি খোঁজা কি আমার কাজ? আমি খোড়া মানুষ। ইয়েতি তাড়া করলে আমি কি পালাতে পারবো? আমি এসেছি এভারেস্টে উঠতে। যেন ইয়েতির তাড়া খেয়ে পালানোর চেয়ে এভারেস্টে ওঠা অনেক সহজ কাজ। কথাটা বলে কাকাবাবু আপন মনেই হাসতে লাগলেন। সন্তু বলল, কাকাবাবু? কাকাবাবু বললেন, ওই কেইন শিপটনের ডায়েরিতে কি লেখা ছিল সেটা জানতে চাইছিস তো? বলছি। শিপটন লিখেছে যে ওই যে সামনের কালা পাথর নামে ছোট পাহাড়টা, ওর কাছে একদিন সন্ধ্যের মুখে মুখে ও একজন মানুষকে দেখেছিল চুপ করে দাঁড়িয়ে থাকতে। সেই মানুষটি শিপটনের প্রায় দ্বিগুণ লম্বা, ঠিক কোদালের ফলার মতো তার দাঁত। অর্থাৎ মনে কর একজন ঘটোৎকচের মতন মানুষ। তারপর সেই মানুষটি শিপটনকে দেখে তেড়ে আসেনি, কাঁচা খেয়েও ফেলেনি, আবার পালিয়েও যায়নি। সে শুধু শিপটনের দিকে একবার অবাক হয়ে তাকিয়েছিল, তার পরের মুহূর্তেই অদৃশ্য হয়ে গিয়েছিল। শিপটন সেই কথাই লিখেছে। তার চোখের সামনেই লোকটা হাওয়ায় মিলিয়ে যায়। শিপটন বোধহয় একটা রূপকথা বলতে চেয়েছিল। ইয়েতি সম্বন্ধে যে অনেক রকম গল্প আছে, তার মধ্যে একটা আজগুবি গল্পও আছে। বরফের তলায় ঘাসের মতন এক রকমের গাছ জন্মায়, ইয়েতিরা নাকি সেইগুলো খুঁজে খুঁজে খায়, আর তার গুণে যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারে। মিংমা এবার হো হো হা হা করে হাসতে লাগলো, যেন সে হাসির তোড়ে মাটিতে লুটোপুটি খাবে। সন্তু জিজ্ঞেস করলো, এত হাসছো কেন? মিংমা বলল, কেয়া তাজ্জাব কি বাত, ইয়েতিরা ঘাস খায় আর তারপরেই ভ্যানিশ হয়ে যায়। কাকাবাবু বললেন, পাহাড়ের অনেক উঁচুতে উঠলে অনেকেই চোখে নানান রকম ভুল দেখে। অনেক অভিযাত্রী একথা লিখেছেন। গভীর সমুদ্রে যারা একা একা বোট নিয়ে পাড়ি দেয়, তারাও নাকি দেখেছে যে জল থেকে বিরাট চেহারার কোনো মানুষ উঠে আসছে। এ অনেকটা মরুভূমিতে মরীচিকা দেখার মতন। মিংমা আবার হাসতে হাসতে বলল, ঘাস খেতে খেতে ভ্যানিস, হো 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 হে 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 হা হা। কাকাবাবু বললেন, শিপটন ওই কথা ডায়েরিতে লিখেছে, তারপর সে নিজেও অদৃশ্য হয়ে গেছে। তাহলে কি সে সেই ঘাস খুঁজে পেয়ে খেয়ে দেখেছিল? মিংমা এই কথাতেও হাসতে লাগলো। শেরোপারা একবার হাসতে শুরু করলে আর সহজে থামতেই চায় না। এই সময় সন্তু একটা জিনিস দেখতে পেল। ডান দিকে 15-20 গজ দূরে একটা ছোট্ট সবুজ চারা গাছ, তাতে একটা সাদা রঙের ফুল ফুটে আছে। এখানে আশেপাশে কোনো গাছ নেই। হঠাৎ বরফের মধ্যে একটা ফুল গাছ এলো কি করে? সন্তুর বুকটা তৎক্ষণাৎ ধক করে উঠল। হঠাৎ তার মনে হলো, এইটাই বোধ হয় বরফের মধ্যে সেই ঘাসের মতন গাছ, যা খেয়ে ইয়েতিরা অদৃশ্য হয়ে যেতে পারে। বরফের মধ্যে যে দৌড়াতে নেই, সে কথা সন্তু ভুলে গিয়ে গাছটার দিকে দৌড়লো। কাকাবাবু আর মিংমা সামনের দিকে হেঁটে যেতে লাগলেন কথা বলতে বলতে।
সন্তু প্রায় গাছটার কাছাকাছি পৌঁছে হোঁচট খেয়ে পড়ল। একটা হাত পড়ল গাছটার ওপরেই। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত কাণ্ড হলো। ঠিক যেন কোনো গর্তের ওপর আলগা বরফ বিছানো ছিল। সন্তুর মাথাটা ঢুকে গেল বরফের মধ্যে, আর সঙ্গে সঙ্গে সেই রকমভাবেই নেমে যেতে লাগলো নিচের দিকে। সেই অবস্থায় চেঁচাবারও কোনো উপায় নেই। তার পা দুটো বরফের ওপরে ছটফট করতে লাগলো। কাকাবাবু আর মিংমা কিছুই দেখতে পেলেন না। তখনও তারা কথাবার্তায় মগ্ন। বরফের মধ্যে ঢুকে যেতে যেতে সন্তু ভাবল এই তার শেষ। কাকাবাবু আর মিংমা তাকে দেখতে পাচ্ছে না, তার আর বাঁচার আশা নেই। কিন্তু মানুষ সবসময় বাঁচার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে। সন্তুর দম আটকে আসছে, তবু সে পা দুটো বেঁকিয়ে নিজেকে তোলার চেষ্টা করতে লাগলো। একসময় কিসে একটা যেন তার মাথা ঠেকল। বরফের নিচে নিশ্চয়ই শক্ত পাথর আছে। তখন সন্তু পায়ের চাপ দিয়ে মাথাটা তুলতে লাগলো। সম্পূর্ণ মুখটা যখন বাইরে এলো, তখন মনে হলো আর এক মুহূর্ত দেরি হলে নিঃশ্বাসের অভাবে সন্তুর বুকটা বুঝি ফেটে যেত। সে হাঁপাতে লাগলো জোরে জোরে। কিন্তু আদৌ সন্তু কিন্তু বাঁচল না। আলগা বরফের মধ্যে গেঁথে যেতে লাগলো তার পা দুটো। ঠিক যেমন চোরাবালির মধ্যে মানুষ আস্তে আস্তে ডুবে যায়। সন্তু চিৎকার করলো, কাকাবাবু, মিংমা! ওরা দুজনে অনেকটা দূর চলে গিয়েছিল। ডাক শুনে ফিরে তাকালো। দেখে কাকাবাবু দৌড়ে আসতে গেলেন, আর সঙ্গে সঙ্গে তিনি ধপাস করে পড়ে গেলেন। তিনি বলে উঠলেন, মিংমা, আমাকে তোলবার দরকার নেই, তুমি সন্তুকে ধরো। মিংমা কিন্তু দাঁড়ায়নি। সে দৌড়াবার বদলে লাফিয়ে লাফিয়ে এগোতে লাগলো সন্তুর দিকে। মিংমা অনেক রকম কায়দা জানে। খানিকটা ওইভাবে এসে সে হঠাৎ শুয়ে পড়ল। তারপর গড়াতে গড়াতে সন্তুর একেবারে কাছে এসে গেল। বলল, সন্তু সাব, হামারা হাত পাকড়ো। চোরাবালির মতন জায়গায় দাঁড়িয়ে থাকলেই বেশি বিপদ, তাই মিংমা শুয়ে পড়েছিল। সেই অবস্থায় সে সন্তুর হাত ধরে টেনে তুলল। তারপর দুজনেই গড়িয়ে গড়িয়ে চলে এলো দূরে। কাকাবাবুও সেখানে চলে এসেছিল ততক্ষণে। সন্তু বলল, ক্রেভিস, ওখানে ক্রেভিস আছে, আমি তার মধ্যে পড়ে গিয়েছিলাম। কাকাবাবু খানিকটা ধমকে সুরে বললেন, তুই আমাদের সঙ্গে আসছিলি, আবার ওদিকে গেলি কেন? ওখানে একটা ফুল গাছ দেখেছিলাম। ফুল গাছ? এই বরফের মধ্যে আবার ফুল গাছ আসবে কোথা থেকে? হ্যাঁ, সত্যি সত্যি দেখেছিলাম। আমি হাত দিয়ে ধরেও ছিলাম সেটাকে। তারপর বরফের মধ্যে ডুবে গেলাম। মিংমা বলল, কবি কবি হোতা হ্যায়, একঠো দোঠো গাছ ইধার উধার হোতা হ্যায়। কাকাবাবু বললেন, বরফের মধ্যেও এইরকম চোরাবালির মতন ব্যাপার থাকে? এ তো খুব সাংঘাতিক ব্যাপার। কেইন শিপটন তাহলে এইরকমই একটা কিছুর মধ্যে পড়ে মারা যেতে পারে। সন্তু বলল, কাকাবাবু, ওটা কিন্তু খুব গভীর নয়। আগে আমি তো উল্টোভাবে পড়েছিলুম, মাথাটা ঢুকে গিয়েছিল। তারপর মাথাটা এক জায়গায় ঠেকে গেল, নইলে তো আমি উঠতেই পারতুম না। মিংমা বলল, মাথাটা ঢুকে গিয়েছিল? বহুত জোর বাজ গিয়া। সন্তুর শরীরে কোথাও আঘাত লাগেনি বটে, কিন্তু তার সারা শরীর তখনও থরথর করে কাঁপছে। একদম মৃত্যুর মুখোমুখি হলে এরকম হয়। সে মিংমাকে শক্ত করে চেপে ধরে রইল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সেই ফুল গাছটা কোথায় গেল? সন্তু বলল, সেটা মনে হয় বরফের মধ্যে চাপা পড়ে গেছে। কাকাবাবু একটুক্ষণ চিন্তা করে বললেন, এখানে একটা কিছু চিহ্ন দিয়ে দেওয়া দরকার, আবার যাতে কেউ ভুল করে ওখানে না যায়। কিন্তু কি দিয়ে চিহ্ন দেওয়া হবে? এখানে কোনো কাঠের টুকরো কিংবা পাথর টাথর কিছুই নেই। মিংমাই বুদ্ধি বার করলো একটা। সে বসে পড়ে গুঁড়ো গুঁড়ো বরফ মুঠোয় ভরে টিপে টিপে শক্ত করে একটা মূর্তি বানাতে লাগলো।
দেখতে দেখতে সেটা বেশ একটা ছোটখাটো গরিলা কিংবা বাঁদরের মতন মূর্তি হয়ে উঠল। মিংমা হাসতে হাসতে বলল, দেখিয়ে সাব, এক টিজুতি বান গিয়া। নরবু কাঠের পুতুল বানায়, আমিও বরফের পুতুল বানাতে পারি। সন্তু আপন মনেই বলে উঠল, ইয়েতির ছোট ভাই টিজুতি। মিংমা গলা থেকে তার লাল রঙের রুমালটা খুলে নিয়ে সেটা পরিয়ে দিল ওই বরফের মূর্তিটার গলায়। তারপর সেই মূর্তিটাকে তুলে সাবধানে কিছুটা এগিয়ে একটা জায়গায় বসিয়ে দিল। কাকাবাবু বললেন, ওটা আর কতক্ষণ থাকবে? কাল রোদ্দুর উঠলেই তো গলে যাবে। মিংমা বলল, কাল আমি এসে একটু বড় ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে যাব সাব। কুলি লোক আর কেউ আসবে না এই সাইডে। কাকাবাবু বললেন, আজ আর কালা পাথরে যাওয়া হবে না, এক্ষুনি সন্ধে হয়ে যাবে। চলো, বেস ক্যাম্পের দিকে ফিরে চলো। গম্বুজে ফিরে এসে সন্তু স্যান্ডউইচ আর কফি খেয়ে শুয়ে পড়ল। তার শরীর এখনো দুর্বল লাগছে। সন্তু ঘুমিয়েও পড়ল তাড়াতাড়ি। কাকাবাবু আলো জ্বেলে পড়াশোনা করতে লাগলেন। এক সময় একটা স্বপ্ন দেখল সন্তু। সে একা একা চুপি চুপি কাকাবাবুকে না জানিয়ে গম্বুজ থেকে বেরিয়ে যাচ্ছে মাঝরাতে। তার এক হাতে একটা শাবল আর অন্য হাতে একটা টর্চ। গম্বুজের সামনে তাঁবুগুলোর পাশ দিয়ে সে এগিয়ে গেল নিঃশব্দে। মালবাহকেরা সবাই ঘুমাচ্ছে। শুধু একটা তাঁবু থেকে ভেসে আসছে মাউথ অর্গানের আওয়াজ। নিশ্চয়ই মিংমা। শুয়ে শুয়ে সে মাউথ অর্গান বাজায়। সন্তু হাঁটতে হাঁটতে চলে এলো বিকেলবেলার সেই জায়গাটায়। মিংমার তৈরি বরফের পুতুলটা ঠিকই আছে, গলায় বাঁধা লাল রুমাল। মিংমার কায়দায় সন্তুও সেখানে শুয়ে পড়ল। তারপর গড়াতে গড়াতে মূর্তিটা ছাড়িয়ে এগিয়ে গেল খানিকটা। তারপর শাবল দিয়ে বরফ খুঁড়তে লাগলো। একটা দারুণ জিনিস আবিষ্কার করে কাকাবাবুকে সে চমকে দেবে। বরফ সরিয়ে সরিয়ে সে খুঁজতে লাগলো ফুল গাছটা। অবশ্য শুধু ফুল গাছটা খুঁজতেই সে এখানে আসেনি। এই জায়গায় বরফের নিচে যে গর্ত, তা খুব গভীর নয়। এক জায়গায় সন্তুর মাথা ঠেকে গিয়েছিল, কিন্তু মাথা ঠেকে গিয়েছিল কিসে? তখন সে পাথর বলে ভেবেছিল ঠিকই, কিন্তু পরে তার মনে হয়েছিল সেটা যেন একটা লোহার পাত। লোহা ছুলে আর পাথর ছুলে আলাদা আলাদা রকমের অনুভূতি হয়। জনমানব শূন্য জায়গায় বরফের নিচে লোহার পাত। খুঁড়তে খুঁড়তে সন্তু ঠং করে একটা শব্দ শুনতে পেল। আনন্দে লাফিয়ে উঠতে ইচ্ছে করল তার। তবে সে তো ঠিকই বুঝেছিল, কাকাবাবু যখন শুনবেন। উৎসাহের চোখে সে আরো জোরে জোরে খোঁড়বার চেষ্টা করতেই শাবলটা তার হাত থেকে পড়ে গেল গর্তের মধ্যে। সেটাকে তুলতে যেতেই সন্তুর মাথাটা আবার ঢুকে যেতে লাগলো ভেতরে। স্বপ্নের মধ্যেই সন্তু চেঁচিয়ে উঠল, আ আ। তারপরে সে ভাবল, আমি কি স্বপ্ন দেখছি? নিজেই আবার উত্তর দিল, কই না তো, এই তো আমার মাথাটা ঢুকে যাচ্ছে বরফের মধ্যে, আমি মরে যাচ্ছি। তারপর সে চোখ মেলে দেখল আলো জ্বলছে। কোথাকার আলো? কিসের আলো? এবার ভালো করে সন্তুর ঘুম ভাঙল। সে বুঝতে পারল সে শুয়ে আছে গম্বুজের মধ্যে, স্লিপিং ব্যাগের ভেতর। বাবা, কি একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল সে। বরফের নিচে লোহার পাত, এ আবার কখনো হয়? পাশ ফিরে তাকিয়ে দেখল কাকাবাবু তার বিছানায় নেই। আবার বুকের মধ্যে ধক করে উঠল সন্তুর। এত রাতে কাকাবাবু কোথায় গেলেন? স্বপ্নের মধ্যে সন্তু একা একা বরফ খুঁড়তে গিয়েছিল, কিন্তু সত্যি সত্যি তো কেউ একা একা এখানে বাইরে যায় না রাত্রির বেলা। সে ডেকে উঠল, কাকাবাবু। অমনি গম্বুজের ওপর থেকে কাকাবাবু উত্তর দিলেন, কি হলো? কাকাবাবু এত রাতেও গম্বুজের ওপরে বসে আছেন? কোনো মানে হয়? উনি কি রাতে একটুও ঘুমোবেন না?
এরকম করলে শরীর খারাপ হবে যে। কাকাবাবু, এখন কটা বাজে? 9:30। কেন? এখন রাত মোটে 9:30। যা, সন্তুর ধারণা সে বহুক্ষণ ঘুমিয়েছে। স্বপ্নটাই তো দেখলো কতক্ষণ ধরে। কলকাতায় 9:30টার সময় কত রকম আওয়াজ। তারা এখন কলকাতা থেকে কত দূরে। খুব অস্পষ্টভাবে মাউথ অর্গানের শব্দ শোনা যাচ্ছে বাইরে। মিংমা বাজাচ্ছে। সন্তু স্বপ্নের মধ্যেও এই শব্দটাই শুনেছিল। আশ্চর্য না? সন্তু একবার ভাবল কাকাবাবুকে স্বপ্নের কথাটা বলবে। তারপরই আবার ভাবল, না, দরকার নেই। কাকাবাবু নিশ্চয়ই হেসে উঠবেন। বরফের নিচে লোহার পাত। কাকাবাবু তাকে পাগলও মনে করতে পারেন। অথচ সন্তুর এখনো স্বপ্নটাকে ভীষণ সত্যি বলে মনে হচ্ছে। একটু বাদে সে আবার ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, তখন ভোরের নীল রঙের আলো গম্বুজের জানালা দিয়ে ভেতরে এসে পড়েছে। কাকাবাবু গভীরভাবে ঘুমিয়ে আছেন। স্লিপিং ব্যাগ থেকে বাইরে বেরিয়ে সন্তু লাফাতে লাগলো, ঠিক স্কিপিং করার মতন। বিছানা ছাড়ার পর প্রথম যে শীতের কাঁপুনিটা লাগে, সেটা এইভাবেই তাড়াতে হয়। বেশ কিছুক্ষণ লাফালে শরীরটা আস্তে আস্তে গরম হয়ে ওঠে। সন্তুর লাফালাফির শব্দ শুনে কাকাবাবুরও ঘুম ভেঙে গেল। তিনি চোখ মেলে তাকিয়ে জিজ্ঞেস করলেন, শরীর ভালো লাগছে তো? সন্তু বলল, হ্যাঁ, খুব ভালো আছে। কাল রাতে তুই একেবারে অঘোরে ঘুমিয়েছিস। তোকে 2-3 বার ডাকলুম। তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, কাল আমি একটা আশ্চর্য জিনিস দেখেছি, তোকেও দেখাতে চেয়েছিলাম। কাকাবাবু স্লিপিং ব্যাগের চেন টেনে খুললেন। তারপর উঠে বসে বললেন, আমার ক্রাচ দুটো একটু এগিয়ে দে তো। সন্তু ক্রাচ দুটো তাড়াতাড়ি নিয়ে এসে উত্তেজিতভাবে জিজ্ঞেস করল, কি দেখেছো কাল রাত্রে? দুটো আলোর বিন্দু, অনেক দূরে, প্রায় কালা পাথরের কাছটায়। চোখের ভুল নয়, ভালো করে দেখেছি। আলোর বিন্দু? ওখানে আলো আসবে কোথা থেকে? সেই তো কথা, আমাদের লোকেরা রাত্রে অত দূরে যাবে না। আলোর বিন্দু দুটো খানিকক্ষণ ঘোরাঘুরি করে হঠাৎ আবার মিলিয়ে গেল। ধরা যাক ইয়েতি বলে যদি কোনো প্রাণী থেকেও থাকে, তাহলেও ইয়েতিরা আলো নিয়ে ঘোরাফেরা করে না। এরকম কখনো শোনা যায়নি। কাকাবাবু, আলেয়া নয় তো? কাকাবাবু আপন মনে আস্তে আস্তে বললেন, বরফের মধ্যে আলেয়া? কি জানি, সেটাও ভালো করে খোঁজ নিয়ে দেখতে হবে। পরদিন সকালেই কাকাবাবু মিংমাকে ডেকে বললেন, তাঁবু গোটাও, আমরা এবার সামনের দিকে এগোবো। মিংমা যেন আনন্দে একেবারে নেচে উঠল। সে বলল, এভারেস্টে যাব সাব, চালিয়ে সাব, আমি আপনাকে কাঁধে পর উঠিয়ে নিয়ে যাব। কাকাবাবু বললেন, তার দরকার হবে না, আমি নিজেই যেতে পারবো। আমাদের 1 নম্বর ক্যাম্প হবে কালা পাথরে। মিংমা ছুটে বেরিয়ে গেল অন্যদের খবর দিতে। কাকাবাবু প্যাকিং বাক্স খুলে বার করলে একটা ওয়্যারলেস সেট। এটাও তিনি এবার বিদেশ থেকে এনেছেন। বিদ্যুৎ ছাড়াই এটা ব্যাটারিতে চলে। যন্ত্রটাকে চালু করতেই সেটের মধ্যে কটকট শব্দ শুরু হলো। কাকাবাবু বললেন, সন্তু, তুই একটু বাইরে যা। সন্তু গম্বুজের বাইরে চলে এলো, কিন্তু মনে মনে খুব কৌতূহল রয়ে গেল তার। এই যন্ত্রটা কাকাবাবুকে আনতে সে দেখেছে, কিন্তু এর আগে কাকাবাবু ওটা একবারও ব্যবহার করেনি। কাকাবাবু কার সঙ্গে কথা বলছেন? আর এমন কি গোপন কথা যা সন্তুর সামনেও বলা যায় না? বাইরে এসে সন্তু দেখল শেরোপা আর মালবাহকেরা
এরই মধ্যে খটাখট শব্দে তাঁবুর দড়ি বাঁধা খুঁটি তুলতে শুরু করেছে। সন্তু ওদের সঙ্গে হাত লাগালো। খানিক বাদে কাকাবাবু বেরিয়ে এসে বললেন, যা সন্তু, এবার তোর জিনিসপত্র গুছিয়ে নে। মিংমা বলল, ইধার সে খানা খাকে জায়গা, তাতেই সুবিধা হবে। কাকাবাবু বললেন, না, আকাশ পরিষ্কার আছে, তাড়াতাড়ি রওনা হলে দুপুরের মধ্যে কালা পাথর পৌঁছে যাব, সেখানে পৌঁছে খানা পাকানো হবে খন। মিংমা এক গ্লাস ধোয়া ওঠা চা কাকাবাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, কমসে কম এক গিলাস চা তো খেলিন। সন্তু গম্বুজের দিকে যাচ্ছিল। মিংমা তাকেও ডেকে বলল, আরে সন্তু সাব, তুমি ভি থোড়া সা চায় পিলো। এখানে ঠান্ডার মধ্যে যতবার চা খাওয়া যায় ততবারই ভালো লাগে। গরম গ্লাসটা দু হাতে চেপে ধরলে আরাম লাগে খুব। চা খেতে খেতে মিংমা জিজ্ঞাসা করল, আঙ্কেল সাব, কালা পাথর মে তো আজই পৌঁছে যাব, সেখানে ফির ক রোজ থাকবো আমরা? কাকাবাবু মুচকি হেসে বললেন, সেখানে থাকবো কেন, রাতটা কালা পাথরে ঘুমিয়ে আবার এগিয়ে যাব সামনের দিকে, এভারেস্টে যেতে হবে না? মিংমা অবাকভাবে ভুরু তুলে বলল, তব ইধার মে ইতনা রোজ কাহে ঠেরা, 7 দিন সির্ফ চুপচাপ बैठे बैठे। কাকাবাবু বললেন, এখানে থাকার দরকার ছিল, এত ঠান্ডার মধ্যে দিয়ে যেতে হবে তো, তাই শরীরটাকে সইয়ে নেওয়া হলো। আচ্ছা বলো তো মিংমা, কালা পাথর থেকে এভারেস্টের চূড়ায় পৌঁছাতে কতদিন সময় লাগবে? মিংমা বলল, আকাশের দেবতা যদি কৃপা করেন তো 7 রোজ 8 রোজের মধ্যে পৌঁছে যাব। সন্তু বলে উঠল, মোটে 7-8 दिन লাগবে। मिंगमा बोलो, हाँ साहब, उससे ज़्यादा दिन नहीं लगेगा, साउथ कॉल से उठ जाएगा, तुम रहेगा हमारा साथ। কাকাবাবু বললেন, ঠিক আছে, তাহলে তো আমাদের সঙ্গে খাবার দাবার যথেষ্টই আছে। মিংমা এরপর বিড়বিড় করে আপন মনেই বলল, अभी तक ঠিক বিশ্বাস হচ্ছে না, আমরা কি সত্যি এভারেস্টে উঠতে যাচ্ছি? কাকাবাবু বেশ গলা চড়িয়ে বললেন, বিশ্বাস হচ্ছে না মানে? আমি কি তোমাদের মিথ্যে কথা বলে এনেছি? আমরা নিশ্চয়ই এভারেস্টে উঠব। চূড়ায় উঠতে পারলে এ দলের সবাই অনেক টাকা পুরস্কার পাবে। ইন্ডিয়া গভর্নমেন্ট, নেপাল গভর্নমেন্ট, 2 গভর্নমেন্টই পুরস্কার দেবে দলের প্রত্যেককে। মিংমা চট করে কাকাবাবুর খোড়া পাটার দিকে একবার তাকালো। কাকাবাবু বললেন, কি রে সন্তু, জিনিসপত্র গুছাতে গেলি না? সন্তু তাড়াতাড়ি চলে গেল গম্বুজের দিকে। ভেতরে ঢুকে সে প্রথমে খুব চমকে গেল। ঘরের মাঝখানে একটা লোক উবু হয়ে বসে আছে। তারপর দেখল সেই লোকটা হচ্ছে দ্বিতীয় শেরপা নরবু। নরবুর পক্ষে এই গম্বুজের মধ্যে ঢোকা আশ্চর্য কিছু না। কাকাবাবুর জিনিসপত্র বার করতে হবে, কিন্তু নরবু কোনো জিনিসপত্র বার করার বদলে কাঁচের বাক্সটার দিকে এক দৃষ্টে চেয়ে বসে আছে স্থির হয়ে। সন্তু জিজ্ঞেস করল, কি নরবু ভাই? নরবু যেন চমকে গেল খানিকটা। তারপর সেই অবস্থায় বসে থেকেই মুখ ফিরিয়ে জিজ্ঞেস করল, সন্তু সাব, ইয়ে ক্যা হ্যায়? সন্তু বলল, ইয়ে দাঁত হ্যায়, একঠো দাঁত। নরবু বলল, কিসকা দাঁত? সন্তু বলে ফেলতে যাচ্ছিল যে ওটা ইয়েতির দাঁত, কিন্তু সামলে নিল। এরা সবাই ইয়েতির নামেই ভয় পায়। মিংমা বলেছিল, ইয়েতির কথা শুনলেই মালবাহকেরা ভয় পেয়ে পালিয়ে যাবে। কাকাবাবু এই কাঁচের বাক্সটা ওদের সামনে কখনো বার করেন না। তাই সে বলল, মালুম নেহি। নরবু তবু আরেকবার জিজ্ঞেস করল, মানুষ কা দাঁত ইতনা বড়া নেহি হোতা হ্যায়, কিসকা দাঁত হ্যায় এঠো? নরবু অন্য সময় প্রায়ই কথা বলে না, খুব গম্ভীর। তাকে এত কথা বলতে দেখে সন্তু বেশ অবাক হলো। নরবু বাক্সটা খুলে দাঁতটা বের করতে গেল। সন্তু অমনি হাঁ হাঁ করে উঠে বলল, আরে আরে, খুলো না, বাক্সটা খুলো না।
নরবু বেশ রুক্ষভাবে বলল, কাহে? সন্তু বলল, কাকাবাবু বারণ করেছেন, ওটায় কারুর হাত দেওয়া নিষেধ। নরবু বলল, হাম ইয়ে চিজ তো একবার দেখে গাই। সন্তু এবার ধমক দিয়ে বলল, বারণ করছি না, ওটায় হাত দিলে কাকাবাবু রাগ করবেন। নরবু ভাই, তুমি এই প্যাকিং বাক্সটা নিয়ে বাইরে বেরিয়ে যাও বরং। নরবু সে কথায় কান না দিয়ে কাঁচের বাক্সটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। নরবুর এইরকম ব্যবহার দেখে হঠাৎ খুব রাগ হয়ে গেল সন্তুর। সে এক্ষুনি গম্বুজের বাইরে গিয়ে কাকাবাবুকে ডেকে আনতে পারে। কাকাবাবু তাকে সবসময় এই বাক্সটা চোখে চোখে রাখতে বলেছেন। কিন্তু সে কাকাবাবুকে ডাকল না। নরবুর সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলল, কি হচ্ছে কি? এই বাক্সটায় হাত দিতে বারণ করছি না? নরবু যেন কেমন হয়ে গেছে, চোখ দুটো ঘোলাটে মতন। সে সন্তুকে এক ধাক্কায় ঠেলে সরিয়ে দিয়ে এগিয়ে গেল দরজাটার দিকে। সন্তু ছিটকে পড়ে যাচ্ছিল। সেই অবস্থাতেই সে ক্যারাটের প্যাচে নরবুর চোয়ালে কষালো এক লাথি। সন্তুর চেয়ে নরবু অনেক বেশি জোয়ান, তবু সেই আঘাতেই সে দড়াম করে পড়ে গেল মাটিতে। অমনি সন্তুর মুখ থেকে বেরিয়ে গেল, এই রে। সন্তু ভয় পেয়ে গেছে। নরবুর হাত থেকে ছিটকে কাঁচের বাক্সটাও পড়ে গেছে মাটিতে, নিশ্চয়ই ভেঙে চুরমার। কিন্তু বাক্সটা ভাঙেনি। মাটিতে পড়ে সেটা সামান্য একটু লাফিয়ে উঠল। সেটা আসলে কাঁচের নয়, খুব সূক্ষ্ম প্লাস্টিকের মতন জিনিসে তৈরি, ঠিক দেখতে কাঁচের মতন দেখায়। মাটিতে পড়ে নরবু একেবারে হতভম্ব। সন্তুর মতন একটা বাচ্চা ছেলে প্যাঁচ কষিয়ে তাকে ফেলে দিল। সে আবার উঠে ঝাঁপিয়ে পড়ল সন্তুর ওপর। সন্তু ঠিক সময় সরে গেল তার তলা থেকে। নরবু আবার মাটিতে আছড়ে পড়ল। গায়ে জোর থাকলেও নরবু লড়াইয়ের কোনো নিয়মই জানে না। নরবু আবার উঠে দাঁড়াবার আগেই কাকাবাবু ঢুকলেন ভেতরে। নরবুকে পড়ে থাকতে দেখে তিনি বললেন, কি হলো? নরবু কোনো উত্তর দিল না। সন্তু দ্রুত চিন্তা করতে লাগলো। নরবু যে হঠাৎ এইরকম অদ্ভুত ব্যবহার করতে শুরু করেছে, সে কথা শুনলে কাকাবাবু নিশ্চয়ই খুব রেগে যাবেন। ওকে কঠিন শাস্তিও দিতে পারেন, এমনকি নরবুকে হয়তো আর অভিযানের সঙ্গেই নেবেন না। সন্তু বলল, কিচ্ছু হয়নি, ও এমনি পা পিছলে পড়ে গেছে। কাকাবাবু সন্তুকে জিজ্ঞেস করলেন, কাঁচের বাক্সটা নিয়ে কি করছিস? এটা আমি সঙ্গে নিয়ে যাব। না, ওটা আমার কাছে থাকবে। নরবু, তুমি লোকজনকে ডেকে এ ঘরের মালপত্র বার করার ব্যবস্থা করো। নরবু কোনো কথা না বলে নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। ঠিক সকাল 9টার সময় যাত্রা শুরু হলো। সন্তু এর আগে কালা পাথরের ওপর উঠেছিল একবার, তাও খুব বেশি দূরে নয়। যদি তুষারপাত শুরু না হয় তাহলে ঘন্টা তিনেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। মিংমা আর নরবু চলেছে একেবারে সামনে, তাদের পেছনে সন্তু। মিংমা তার স্বভাব অনুযায়ী নানা রকম মজার কথা বলতে বলতে চলেছে। নরবু গম্ভীর। সে অন্য সময়ও এরকম গম্ভীর থাকে, কিন্তু আজ তার মুখখানাই যেন বদলে গেছে। সন্তু মাঝে মাঝে আর চোখে দেখে নিচ্ছে নরবুকে, কিন্তু নরবু একবারও তাকাচ্ছে না তার দিকে। বরফের উপর দিয়ে পা টেনে টেনে চলা, কিছুতেই খুব জোরে যাওয়া যায় না। সকলের সঙ্গেই কিছু কিছু মালপত্র, এমনকি কাকাবাবুরও পিঠের সঙ্গে বাঁধা একটা ব্যাগ। কালা পাথরের ওপরে উঠলে এভারেস্ট চূড়া একেবারে স্পষ্ট দেখা যায়। এভারেস্ট, সত্যিই কি এভারেস্টের চূড়ায় ওঠা হবে এত ছোট একটা দল নিয়ে? কাকাবাবু ক্রাচ বগলে নিয়ে এভারেস্টে উঠবেন? সন্তু কিছুতেই যেন বিশ্বাস করতে পারছে না। ঘণ্টাখানেক একটানা চলার পর কাকাবাবু দূর থেকে সন্তুর নাম ধরে ডাকলেন। সন্তু ঘাড় ঘুরিয়ে দেখল, কাকাবাবু একেবারে পিছিয়ে পড়েছেন। এক জায়গায় দাঁড়িয়ে তিনি আবার চেঁচিয়ে বললেন, সন্তু, আমার ওষুধ। কাকাবাবুকে কয়েকটা ওষুধের ট্যাবলেট খেতে হয় দিনে 3 বার। দাঁড়িয়ে থাকা অবস্থায় পকেট থেকে ট্যাবলেটের কৌটো বার করতে তার অসুবিধে হয় বলে সন্তু তখন সাহায্য করে কাকাবাবুকে।
কিন্তু এখন তো ওষুধ খাবার সময় নয়। কাকাবাবু নিশ্চয়ই হাঁপিয়ে পড়েছেন। সন্তু কাকাবাবুর কাছে ফিরে এলো। কাকাবাবু তার কোটের ডান পকেটটা দেখিয়ে বললেন, ওখান থেকে ওষুধ বার করো। তোমার কষ্ট হচ্ছে কাকাবাবু? কিচ্ছু না। শোনো, গম্বুজের চূড়া থেকে রাত্রির বেলা যে আলোর বিন্দু দেখেছিলাম তা কতটা দূরে ছিল বলে তোর মনে হয়? ঠিক বুঝতে পারিনি। আমার আন্দাজ এই রকম জায়গা থেকে। সন্তু চারিদিকটা দেখল। কাকাবাবু একটা ট্যাবলেট মুখে ফেলে বললেন, তুই অন্যদের নিয়ে এগিয়ে যা, কারুর থামবার দরকার নেই। ওদের বলবি আমি একটু বিশ্রাম নিচ্ছি, আমি এই জায়গাটা খানিকটা পরীক্ষা করে দেখতে চাই। সন্তু জিজ্ঞেস করল, মিংমাদের এগিয়ে যেতে বলে আমি থাকবো তোমার সঙ্গে? কাকাবাবু উত্তর দিলেন, না, তোর থাকার দরকার নেই, তুই ওদের সঙ্গে যা। ওদের বল আগে গিয়ে কালাপাথরের কাছে তাঁবু ফেলতে। কাকাবাবু একটা পাথরের ওপর বসে নিশ্চিন্তভাবে পাইপ ধরালেন। শেরপা ও মালবাহকের দলটা অনেক দূরে চলে যাওয়ার পর কাকাবাবু উঠে দাঁড়িয়ে প্রথমে চারিদিকে ঘাড় ঘুরিয়ে দেখলেন। ডান দিকের এক জায়গায় তার চোখটা থেমে গেল। পকেট থেকে ছোট্ট একটা দূরবীন বার করে সেই দিকটা দেখতে লাগলেন ভালো করে। তারপর আপন মনেই বললেন, ডান দিকে বেশ খানিকটা এগোবার পর দেখা গেল এক জায়গায় বরফের মধ্যে পরপর 5-6টা ছোট ছোট গর্ত, ঠিক হাতির পায়ের চাপের গর্তের মতন। কাকাবাবু কিন্তু চমকালেন না, ধীরে সুস্থে তার পিঠের ঝোলাঝুলি নামিয়ে রাখলেন। ক্রাচ দুটো পাশে রেখে তিনি সেই একটি গর্তের পাশে বসলেন। গর্তটা যে কারুর পায়ের চাপে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, তবে হাতির পায়ের চেয়ে মানুষের পায়ের ছাপের সঙ্গেই বেশি মিল। শুধু তফাৎ এই যে কোনো মানুষের পায়ের চাপে এরকম গর্ত হতে পারে না। খুব ভালো করে লক্ষ্য করলে সেই পায়ের ছাপে আঙ্গুলের চিহ্নও বোঝা যায়, তবে 5টা নয়, 4টে। বুড়ো আঙ্গুল বা কোড়ে আঙ্গুল নেই, সবকটা আঙ্গুলই সমান। কাকাবাবু বিড়বিড় করে বলে উঠলেন, ইনক্রেডিবল, অ্যামেজিং। কোটের পকেট থেকে ছোট ক্যামেরা বের করে তিনি খচাখচ করে গর্তগুলোর ছবি তুলতে লাগলেন। ঠিক 6খানা পায়ের ছাপ। আজ সকাল থেকেই রোদ, বরফের ওপর সাধারণ মানুষের পায়ের ছাপ এরকম রোদে একটু পরেই গলে মিলিয়ে যায়, কিন্তু এই 6টা ছাপ গলেনি। অনেকক্ষণ ধরে কাকাবাবু ব্যস্ত রইলেন সেই পায়ের ছাপগুলো নিয়ে। নানাভাবে সেগুলো মাপতে লাগলেন আর ছবিও তুলতে লাগলেন অনেকগুলো। তার মুখে যেন একটু অখুশি অখুশি ভাব। চোখের সামনে দেখতে পেয়েও তিনি যেন পায়ের ছাপগুলোকে ঠিক বিশ্বাস করতে পারছেন না। একটু পরে দূর থেকে একটা শব্দ হতেই তিনি চোখ তুলে তাকালেন। বেশ দূর থেকে কে যেন ছুটে আসছে তারই দিকে। উপর দিকে 2 হাত তোলা, মুখ দিয়ে কি যেন একটা আওয়াজও করছে। কাকাবাবু একটুও বিচলিত হলেন না। রিভলভারটা বার করে সেই দিকে চেয়ে বসে রইলেন। একটু পরেই তিনি দেখলেন শুধু একজন নয়, পেছনে আরও কয়েকজন আসছে। তখন তিনি রিভলভারটা কোটের পকেটে আবার ভরে ফেললেন। ইয়েতি টিয়েতি কিছু নয়, ছুটে আসছে তার নিজেরই দলের লোকেরা। বরফের ওপর দিয়ে দৌড়ানো অতি বিপজ্জনক, তবু যেন প্রাণ ভয়ে একবারও আছাড় না খেয়ে প্রথমে এসে পৌঁছালো মিংমা। খুব জোরে হাঁফাতে হাঁফাতে কোনো রকমে দম নিয়ে মিংমা বলল, স্যার, ইয়েটি ইয়েটি ইতনা বড়া। কাকাবাবু বললেন, সত্যি? তুমি নিজের চোখে দেখেছো? মিংমা বলল, নড়বু দেখেছে সাব, আপ উঠিয়ে, আবি ভাগতে হবে এখান থেকে। এর মধ্যে সন্তুও এসে পৌঁছল। কাকাবাবু তাকে দেখেই খুব ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, তুই দেখেছিস সন্তু নিজের চোখে? সন্তুর মুখখানা শুকিয়ে গেছে, চোখ দুটোয় ভয় আর বিস্ময় মাখানো। সে বলল, হ্যাঁ দেখেছি। কাকাবাবু বললেন, কীরকম দেখতে?
মানুষের মতন না গরিলার মতন? সন্তু 2-3 বার ঢোক গিলে বলল, খুব ভালো করে দেখতে পাইনি, অনেকটা দূরে ছিল। আমি কালা পাথরের কাছাকাছি যেতেই নরবু ভাই আর কুলিরা ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। আমি অন্যমনস্ক ছিলাম। চোখ তুলেই দেখি কি একটা বিরাট কালো জিনিস সাঁত করে সরে গেল পাহাড়ের আড়ালে। কাকাবাবু দারুণ রেগে গিয়ে ধমক দিয়ে বললেন, ইডিয়েট, খানিকটা এগিয়ে গিয়ে জিনিসটা ভালো করে দেখতে পারলি না? এতই প্রাণের ভয়? তাহলে এসেছিস কেন আমার সঙ্গে? সন্তু মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। মিংমা বলল, আপ ক্যা বল রায়ে হ্যাঁ সাব? ইয়েটির সামনে গেলে কোনো মানুষ বাঁচে? বাপরে বাপ, আমরা খুব টাইমে ভেগে এসেছি। কাকাবাবু চিবিয়ে চিবিয়ে বললেন, তোমরা ভেগে এলে না ইয়েতিটাই ভেগে গেল? সে কি তোমাদের তাড়া করে এসেছিল? সে কথার উত্তর না দিয়ে মিংমা বরফের একটা গর্তের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, ইয়ে ক্যা হ্যাঁ সাব? হে রাম, হে মহাদেব, এ তো ইয়েটির পায়ের ছাপ, এখানে বি ইয়েটি এসেছিল। এরপর এসে পড়ল নরবু আর মালবাহকেরা। তারা সবাই মিলে একসঙ্গে এমন চেঁচামেচি করতে শুরু করলো যে প্রথমে কিছুই বোঝা গেল না। কাকাবাবু খুব জোরে বললেন, চুপ, আস্তে, কে কি দেখেছো সব একে একে বুঝিয়ে বলো। সবাই এক মুহূর্ত চুপ করে গিয়ে আবার মুখ খোলার আগেই নরবু এগিয়ে এলো কাকাবাবুর সামনে। খানিকটা রুক্ষভাবে বলল, अभी लौट चलो साहब, 1 मिनट টাইম নেই। কাকাবাবু বললেন, ভয়ের কিছু নেই, আমি তো আছি। ইয়েতি এলেও আমি তাকে ঠান্ডা করে দিতে পারবো। ইতিমধ্যে মালবাহকেরাও বড় বড় পায়ের ছাপের গর্তগুলো দেখতে পেয়েছে। তারপর এক দারুণ গণ্ডগোল শুরু হলো। মালবাহকেরা শুরু করলো কান্নাকাটি, আর শেরপা দুজন আরম্ভ করলো তর্জন গর্জন। তারা এক্ষুনি ফিরে যেতে চায়। কাকাবাবু তাদের একটুক্ষণ বোঝাবার চেষ্টা করলো, তারপর হাল ছেড়ে দিয়ে বললেন, বেশ তো, ফিরে যাও। কিন্তু ওরা কাকাবাবু আর সন্তুকেও সঙ্গে নিয়ে যেতে চায়। গভর্নমেন্টের লোক ওদের আসবার সময়ই বলে দিয়েছে কাকাবাবুর সব রকম হুকুম পালন করতে। এখন কাকাবাবুকে বিপদের মুখে ফেলে যেতেও ওরা রাজি নয়, তাহলে ফিরে গেলে শাস্তি পেতে হবে। কাকাবাবু কিন্তু কিছুতেই যেতে রাজি হলেন না। সন্তু কাকাবাবুর জেদি স্বভাবের কথা বেশ জানে। বিরাট কালো ছায়াটা এক পলকের জন্য দেখে তার বুকটা কেঁপে উঠেছিল দারুণভাবে। তার মনে পড়েছিল কিংকংয়ের কথা, কিন্তু এখন অনেকটাই ভয় কমে গেছে। সেও কাকাবাবুর সঙ্গেই থাকবে। নরবু হঠাৎ চিৎকার করে দুর্বোধ্য ভাষায় কি যেন বলল, আর অমনি মালবাহকেরা সবাই ঝাঁপিয়ে পড়ল কাকাবাবুর ওপরে। কোনো রকম বাধা দেওয়ার আগেই তাদের দুজন কাঁধে তুলে ফেলল কাকাবাবুকে। অন্য একজন সন্তুর কোটের কলার খিঁচে ধরে দৌড়তে লাগলো। সন্তু ইচ্ছে করলে নিজেকে ছাড়াবার চেষ্টা করতেই পারত, কিন্তু ওরা কাকাবাবুকেও কাঁধে তুলে নিয়ে যাচ্ছে দেখে সেও চলতে লাগলো সেদিকে। সবাই বারবার পেছনে ফিরে দেখছে, ইয়েতি ওদের তাড়া করে আসছে কিনা দেখবার জন্য। গম্বুজটার কাছাকাছি ফিরে আসবার পর কাকাবাবু বললেন, ভালোই হলো, আমাকে আর এতখানি কষ্ট করে হেঁটে আসতে হলো না। এবার আমায় নামিয়ে দাও। নরবু বলল, নেহি। মিংমা বলল, আমরা আজই থিয়াংবাচি ওয়াপাস যাব। অত দূর যেতে না পারি যদি, তাহলে ফেরিচা গাঁওমে রুকে যাব। কাকাবাবুর একটা পা খোড়া হলেও তার 2 হাতে যে সাংঘাতিক জোর তা কিন্তু এরা কেউ এখনো জানে না। এক ঝটকায় তিনি নেমে এলেন মাটিতে। তবে অন্য লোকদের মতন তিনি মাটিতে পড়েই আবার উঠে পড়েন না, তার একটু সময় লাগে। সেই সুযোগে মালবাহকেরা তাকে আবার তোলার চেষ্টা করতে যেতেই কাকাবাবু শুয়ে থাকা অবস্থাতেই রিভলভার উঁচু করলেন। কড়া গলায় বললেন, মানুষ খুন করা আমি পছন্দ করি না, আমায় গুলি চালাতে বাধ্য করো না। সবাই এবার ভয়ে সরে দাঁড়ালো। কাকাবাবু আস্তে আস্তে উঠে বসলেন, তারপর বললেন, সন্তু, আমার ক্রাচ দুটো দে তো। মিংমার কাছে ক্রাচ ছিল,
সে এগিয়ে দিল। কাকাবাবু তার দিকে অবজ্ঞার দৃষ্টি দিয়ে বললেন, তুমি যে বলছিলে কোনো কিছুতেই ভয় পাও না, এখন ইয়েতির নাম শুনেই ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ? মিংমা বলল, সাব, আমায় একটা বন্দুক দিন, তাহলে আমার আর ডর লাগবে না। আমার তো বন্দুক নেই। নড়বু মিংমাকে বকুনি দিয়ে হাত পা নেড়ে নিজস্ব ভাষায় কি যেন বলল। মোটামুটি তার মানে বোঝা গেল এই যে ইয়েতি সাক্ষাৎ শয়তান, বন্দুকের গুলিতে তাদের কিচ্ছু হয় না। ইয়েতি কারুর চোখের দিকে চাইলেই সে মরে যায়। কাকাবাবু বললেন, তোমরা যদি ভয় পাও তোমরা চলে যেতে পারো, আমি সকলের টাকা পয়সা মিটিয়ে দিচ্ছি, কিন্তু আমরা এখানেই থাকব। মিংমা খুব কাতরভাবে বললেন, সাব, আপনিও ওয়াপস চলুন আমাদের সঙ্গে, পরে আবার বহুত বন্দুক পিস্তল আর সাহেব লোকেদের নিয়ে এই ইয়েতির সঙ্গে লড়াই করতে আসব। কাকাবাবু বললেন, সাহেব লোক ছাড়া বুঝি অন্য কেউ ইয়েতির সঙ্গে লড়তে পারে না? যাও যাও, তোমরা যাও। সত্যি সত্যি একটুক্ষণের মধ্যেই সবাই চলে গেল। চারদিক হঠাৎ যেন দারুণ নিস্তব্ধ হয়ে গেছে। তবু এ কদিন গম্বুজের বাইরে মানুষজনের গলার আওয়াজ পাওয়া যেত। এখন চতুর্দিকে শুধু বরফ আর বরফ, তার মাঝখানে শুধু এই দুজন, একেবারে নিঝুম দুপুর। কাকাবাবু বললেন, খিদে পায়নি তোর? খাওয়া দাওয়া কি হবে? সন্তু, তুই বিস্কুটের টিনটা বার কর তো, আর দেখ তো চিজ আছে কি। সন্তু বিস্কুটের টিনটা খুঁজতে খুঁজতে মনে মনে ভাবতে লাগলো, এখন না হয় বিস্কুট খেয়ে খিদে মেটানো যাবে, কিন্তু এরপর শেরপা আর মালবাহকেরাই রান্না বান্না করতো। শেরপাদের সাহায্য ছাড়া সন্তুরা তো এখান থেকে পথ চিনে ফিরতেও পারবে না। বিস্কুট আর চিজ খেতে খেতে কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি রে সন্তু, ভয় পেয়ে গেলি নাকি? সন্তু শুকনো গলায় বলল, না। তুই সত্যি সত্যি কিছু একটা দেখেছিলি, না নড়বুর চিৎকার শুনেই ভেবেছিস? সত্যি দেখেছি, তবে মাত্র এক পলকের জন্য। কোনো মানুষ নয় তো? না, মানুষের চেয়ে অনেক বড়, খুব কালো, সারা গায়ে লোম। মুখ দেখেছিলি? ভাল্লুক টাল্লুক নয় তো? মুখটা দেখতে পাইনি, তবে ভাল্লুক নয়, সোজা খাড়া। তোর মনে হয় তুই ইয়েতেই দেখেছিস। তাছাড়া আর কি হবে? তাহলে রাত্রির বেলা গম্বুজের ওপর থেকে আমরা ইয়েতেই দেখেছিলাম, তাই না? তুমি তো ইয়েতির পায়ের ছাপও দেখলে, অত বড় বড় পা। শেষ পর্যন্ত আমরা ইয়েতির পাল্লায় পড়লুম, কিন্তু প্রশ্ন হচ্ছে রাত্রির বেলা ইয়েতিরা কি হাতে হ্যারিকেন কিংবা টর্চ লাইট নিয়ে ঘোরে? আমরা আলো দেখলুম কিসের? সন্তু একটুক্ষণ চুপ করে রইল। তারপর এই প্রশ্নের একটা উত্তর তার মনে পড়ে গেল। সে উত্তেজিতভাবে বলল, কাকাবাবু, একটা জিনিস, মানে এমনও তো হতে পারে যে রাত্রির বেলা ইয়েতিদের চোখ আগুনের মতন জ্বলে, যেমন বনের মধ্যে বাঘসিংহের চোখ রাত্রির বেলা জ্বলজ্বল করে। কাকাবাবু বললেন, তাই নাকি? বাঘসিংহের মতন? মানুষের মতন চেহারা, অথচ বিরাট লম্বা, রাত্রে চোখ দিয়ে আগুন বেরোয়, চোখের নিমেষে অদৃশ্য হয়ে যায়। এরকম একটা প্রাণী যদি জ্যান্ত ধরতে পারি কিংবা ছবিও তুলতে পারি, তাহলে সারা পৃথিবীতে তো হইচই পড়ে যাবে। আসল ব্যাপার কি জানিস? মানুষের মধ্যে দুই রকম প্রবৃত্তি থাকে। মানুষ একদিকে চায় পৃথিবীর সব রহস্যের সমাধান করতে, সেই জন্য সে সব জায়গায় খুঁজে খুঁজে সব কিছু বার করে। আবার মানুষ অন্যদিকে চায় এখনও পৃথিবীতে অজানা অদেখা অদ্ভুত রহস্যময় কিছু কিছু জিনিস থেকে যাক, যেমন এই ইয়েতি। একটু থেমে কাকাবাবু আবার বললেন, ভয়ের কিছু নেই, এই গম্বুজের মধ্যেই আমরা থাকব, এখানে ইয়েতি কিছু করতে পারবে না। আজ সকালেই আমি থিয়াংবচির সঙ্গে ওয়্যারলেসে যোগাযোগ করেছি, ওখান থেকে আর একটা দল পাঠাবে।
তারা এসে পড়বে কাল বিকেলের মধ্যেই। খাওয়া দাওয়া সেরে কাকাবাবু শুয়ে পড়ে পাইপ টানতে লাগলেন। সন্তু একবার গিয়ে উঁকি মারল গম্বুজের বাইরে। রোদ চলে গিয়ে আবার মেঘ এসেছে। বাইরেটা অন্ধকার অন্ধকার। দূরের দিকে তাকালে অকারণেই গা ছমছম করে। কাকাবাবু বললেন, গেটটা ভালো করে বন্ধ করে রাখ। আজ আর বাইরে যাসনি, তবে ইয়েতে নিশ্চয়ই এত দূরে আসবে না। কিছুই করার নেই বলে সন্তুও এসে শুয়ে পড়ল। আবার ঘুমিয়েও পড়ল একটু বাদেই। তার ঘুম ভাঙল একটা জোর শব্দে। কে যেন লোহার দরজায় দুমদুম করে ধাক্কা দিচ্ছে। কাকাবাবুও উঠে বসেছেন, তার হাতে রিভলভার। দরজায় যত জোরে আওয়াজ হচ্ছে, সন্তুর বুকের মধ্যে যেন তার থেকেও জোরে আওয়াজ হতে লাগলো। এই বরফের রাজ্যের মধ্যে সে আর কাকাবাবু ছাড়া আর কেউ নেই। কাকাবাবু আর সন্তুর খাট যেখানে পাশাপাশি পাতা, সেখান থেকে গম্বুজের দরজাটা দেখা যায় না। কাকাবাবু বিছানার ওপর স্থির হয়ে বসে আছেন, হাতে তার উদ্যত রিভলভার। দরজার ওপর দুমদুম আওয়াজটা আরো বেড়ে গেল। কাকাবাবু এবার চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, হু ইজ দেয়ার? কোনো উত্তর এলো না। আওয়াজটাও হঠাৎ থেমে গেল। কাকাবাবু বললেন, লোহার দরজাটা বেশ শক্ত, সহজে কেউ ভাঙতে পারবে না। সন্তু, তুই গম্বুজের উপরে উঠে দেখ তো বাইরে কিছু দেখা যায় কিনা। সন্তু বিছানায় শুয়ে পড়ার সময় জুতো খুলে শুয়েছিল। তাড়াতাড়ি জুতো পরে নিল। আবার ওভারকোটটা গায়ে চাপিয়ে গম্বুজের সিঁড়িতে পা দিতেই আবার দুমদুম শব্দ হলো দরজায়। সন্তু তরতর করে উঠে গেল ওপরে। জানলাটা দিয়ে ব্যগ্র হয়ে তাকালো বাইরে, কিন্তু কিছুই দেখতে পেল না। গম্বুজের ওপর থেকে ঠিক নিচের জায়গাটা দেখতে পাওয়া যায় না। সন্তু বেশ জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে কে ওখানে? এবারও কোনো সাড়া নেই। কাকাবাবু ক্রাচ ঠকঠকিয়ে এগিয়ে গেলেন দরজাটার কাছে। কড়া গলায় জিজ্ঞেস করলেন, উত্তর দিচ্ছ না কেন? কে দরজা ধাক্কাচ্ছ? পরিচয় দাও। এর উত্তরে দরজায় আবার দুমদুম শব্দ। কাকাবাবু আবার বললেন, কে? মিংমা? নড়বু? কে বাইরে আছো? তবু কোনো সাড়া নেই। কাকাবাবু দরজার ছিটকিনিতে হাত দিয়ে বললেন, কে আছো সরে দাঁড়াও, খুলেই আমি গুলি করব। ওপর থেকে সন্তু বলল, কাকাবাবু খুলবেন না, খুলবেন না। কাকাবাবু দরজার মস্ত বড় ছিটকিনিটা ধরে এমনি একটা শব্দ করলেন, যেন তিনি দরজাটা খোলার ভান করছেন। আসলে দরজাটা তিনি খুললেন না। সন্তু তাড়াতাড়ি নিচে নেমে এলো। তারপর কাকাবাবুর পাশে দাঁড়িয়ে বলল, ওপর থেকে কিছু দেখা যাচ্ছে না। কাকাবাবু বিরক্তভাবে বললেন, আমার মনে হয় মিংমা কিংবা নড়বু আমাদের ভয় দেখাচ্ছে। না হলে এখানে আর অন্য মানুষে আসবে কি করে? আর কোনো মানুষ হঠাৎ এসে পড়লেই বা সাড়া দেবে না কেন? সন্তু থমথমে মুখে কাকাবাবুর দিকে তাকালো। কাকাবাবু এখনো কোনো মানুষের কথা ভাবছেন? এ তো ইয়েতির কাণ্ড। সন্তু নিজের চোখেই তো ইয়েতির ছায়া দেখেছে। ইয়েতি দরজা ভেঙে গম্বুজের মধ্যে ঢুকতে চাইছে। সন্তুর শরীরটা এত কাঁপছে যে কিছুতেই সে নিজেকে যেন সামলাতে পারছে না। কাকাবাবু আরও কয়েকবার ইংরেজি বাংলা হিন্দিতে কে কে জিজ্ঞেস করলেন। কোনো উত্তরই পাওয়া গেল না। দুমদুম আওয়াজটাও একটু পরে থেমে গেল। বেশ কিছুক্ষণ একদম চুপচাপ। কাকাবাবু আর সন্তু দরজার কাছে ঠায় দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ শব্দটা না হওয়ায় কাকাবাবু বললেন, এবার দরজাটা খুলে দেখা যাক। সন্তু প্রায় আর্তনাদ করে বলে উঠল, না কাকাবাবু, ওরা সুযোগেরই অপেক্ষা করছে। আমরা দরজা খুললেই। কাকাবাবু জিজ্ঞেস করলেন, ওরা মানে কারা? আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। তোরা যদি ইয়েতি দেখেও থাকিস, কিন্তু ইয়েতি কখনো মানুষকে তাড়া করে এসেছে এই রকম তো শোনা যায়নি। যারা ইয়েতি দেখেছে বলে দাবি করে, তারা সবাই বলেছে ইয়েতি হয় খুব ভীতু অথবা লাজুক প্রাণী।
তারা মানুষ দেখলেই পালিয়ে যায়। তোদের দেখেও তো পালিয়েছে, তারা হঠাৎ গম্বুজের দরজায় এসে ধাক্কা দেবে কেন? একটুক্ষণ ভুরু কুঁচকে চিন্তা করে কাকাবাবু আবার বললেন, তুই আমার পেছন দিকে সরে যা সন্তু। ইয়েতি হোক বা যাই হোক, রিভলভারের গুলির সামনে দাঁড়াতে পারবে না। কথা বলতে বলতেই কাকাবাবু বড় ছিটকিনিটা খুলে ফেললেন। তারপর এক হ্যাচকা টান দিলেন দরজায়। দরজাটা কিন্তু খুলল না। কাকাবাবু আরও জোরে টানলেন, এবারও খুলল না। কাকাবাবু বললেন, কি হলো? পুরনো আমলের দরজা, ওদিক থেকে ধাক্কা দেওয়ায় বোধহয় খুব এঁটে গেছে। তুই একটু হাত লাগাতো সন্তু। তখন কাকাবাবু আর সন্তু দুজনে মিলেই ঠেলল দরজাটা, কিন্তু তবু দরজাটা খোলার লক্ষণ নেই। সন্তু দুমদুম করে লাথি মারতে লাগলো এবার, তবু এক চুলও ফাঁক হলো না দরজাটা। একটু পরেই ওরা নিঃসন্দেহে বুঝতে পারল দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার কাকাবাবুর কপালেও ঘাম দেখা দিল। দরজাটা এমনভাবে বাইরে থেকে বন্ধ করলো কে? কিভাবেই বা বন্ধ করলো? বাইরের দিকে দুটো মোটা কড়ায় তালা দেওয়ার ব্যবস্থা আছে। কাকাবাবুরা এখানে আসবার আগে গম্বুজটার দরজার বাইরে থেকে তালা দেওয়াই ছিল। কাকাবাবু নেপাল সরকারের কাছ থেকে সেই তালার চাবি এনেছিলেন। কেউ যদি বাইরে থেকে অন্য কোনো তালা লাগায়ও, তাহলেও দরজাটা ঠেললে খানিকটা ফাঁক হতো। দুপাল্লার দরজা, বাইরে থেকে কখনোই এমন শক্তভাবে বন্ধ হয় না। কাকাবাবু ফিসফিস করে বললেন, তাহলে বুঝলি তো, এটা ইয়েতির কাজ নয়, মানুষের কাজ। একটু থেমে তিনি আবার বললেন, আমরা ভাবছিলুম দুমদুম করে ওরা বুঝি আমাদের দরজা খুলতে বলছে। আসলে বোধহয় ব্যাপারটা উল্টো। ওরা দরজার বাইরে একটা লোহার পাটি কিংবা ওই ধরনের কিছু লাগিয়ে দিয়ে গেছে। হাতুড়ি টাতুড়ি পেটার জন্য ওই রকম দুমদুম শব্দ হচ্ছিল। সন্তুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দিয়ে গেছে? তাহলে তারা বেরোবে কি করে? কারা এমন করলো? মিংমার সঙ্গে তার খুব ভাব হয়ে গিয়েছিল। সে কিছুতেই এই কাজ করতে পারে না। তাছাড়া তাকে আর কাকাবাবুকে মেরে ফেলে মিংমাদের লাভ কি? সে মরিয়া হয়ে দরজাটার গায়ে খুব জোরে আরও একবার লাথি কষালো। দরজাটা একটুও নড়ল না। কাকাবাবু বললেন, ওতে কোনো ফল হবে না। তিনি খাটের কাছে ফিরে গিয়ে বসে পাইপ ধরালেন। তারপর আবার হঠাৎ মুখ তুলে বললেন, সন্তু, ছিটকিনিটা বন্ধ করে দে। ওরা বাইরে থেকে দরজা বন্ধ করেছে, আমাদের দিক থেকেও বন্ধ করে রাখা দরকার, নইলে ওরা হঠাৎ ভেতরে ঢুকে পড়তে পারে। সন্তু ছিটকিনিটা লাগিয়ে দিয়ে ফিরে এলো কাকাবাবুর কাছে। তার শরীরে যেন আর একটুও শক্তি নেই আজ। এই গম্বুজের মধ্যে তাদের বন্দী হয়ে থাকতে হবে। এই ছোট্ট একটা আধো অন্ধকার ঘর, খাওয়া দাওয়াও বেশি নেই। এই রকমভাবে আর কতদিন বাঁচা যাবে? এর আগে সন্তু যে কয়েকটি অভিযানে বেরিয়েছে কাকাবাবুর সঙ্গে, কোনোবার সে এত হতাশ হয়ে পড়েনি। এবারে সবচেয়ে যেটা অস্বস্তিকর লাগছে সেটা হলো এই যে শত্রু যে কে তাই এখনো জানা গেল না। এই বরফের রাজ্যে কে বা কারা তাদের সঙ্গে শত্রুতা করতে আসতে পারে, সে কথাটাই তার মাথার মধ্যে ঢুকছে না। সন্তু ভেবেছিল এবার সে এভারেস্টের চূড়ায় উঠতে এসেছে। পথে অনেক বিপদ তো থাকবে বটেই, কিন্তু কেউ যে শত্রুতা করবে সে কথা সে কল্পনাও করতে পারেনি। কাকাবাবুর কথাই ঠিক, ইয়েতি কখনো এইভাবে বাইরে থেকে দরজা বন্ধ করে দিতে পারে না। কাকাবাবু খানিকটা আপন মনেই বললেন, বাইরে থেকে কেউ এসে খুলে না দিলে এ দরজা ভেঙে বেরোনো আমাদের পক্ষে অসম্ভব। সাহায্যের জন্য আমি আগেই খবর পাঠিয়েছি, কিন্তু ওদের এসে পৌঁছতে অন্তত 2-3 দিন লেগে যাবে। সন্তু বলল, 2-3 দিন? তার মধ্যে তো আমরা এখানে দম বন্ধ হয়েই মারা যাব। কাকাবাবু বললেন, ওপরের জানালা দিয়ে হাওয়া আসে তো, তাহলেও 2-3 দিন এটুকু ঘরে থাকা খুবই কষ্টকর।
ওরা যদি আবার এসে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু, ওরা মানে কারা? কাকাবাবু বললেন, সেই তো কথা, ওরা মানে কারা তা তো আমিও বুঝতে পারছি না। কারা রাত্রির বেলা বরফের মধ্যে দিয়ে আলো নিয়ে হাঁটে? অত বড় পায়ের ছাপ কি সত্যি ইয়েতির? খাটের তলা থেকে তুই একবার ওয়্যারলেস সেটটা বার করতো। দোকানে হেডফোন লাগিয়ে কাকাবাবু ওয়্যারলেসে খবর পাঠাবার চেষ্টা করতে লাগলেন। প্রথমে কিছুক্ষণ কর কর গড় গড় আওয়াজ, তারপর কাকাবাবু হঠাৎ একসময় বলে উঠলেন, হ্যালো হ্যালো, পিক নাম্বার 114 কলিং বেস, পিক নাম্বার 114, SOS from রায়চৌধুরী, হ্যালো রজার, ক্যান ইউ গেট মি? SOS from রায়চৌধুরী, ইয়োর কোড প্লিজ, ওভার। তারপর কাকাবাবু খানিকক্ষণ চুপ করে ওদিককার কথা শুনে নিজে আবার বলতে লাগলেন, কিরকম যেন অদ্ভুত ইংরেজিতে, তার মধ্যে অঙ্কের সংখ্যাই বেশি। সন্তু কিছুই মানে বুঝতে পারল না। সে এক দৃষ্টে চেয়ে রইল দরজার দিকে। কাকাবাবু বেশ খানিকটা সময় ধরে কথা বললেন ওয়্যারলেসে। তাকে বেশ উত্তেজিত মনে হলো। একসময় তিনি বেশ রাগের সঙ্গে বললেন, ওভার অ্যান্ড আউট। তারপর খুলে ফেললেন হেডফোন। পাইপটা ধরাতে গিয়ে লাইটার খুঁজে পেলেন না। অসহিষ্ণুভাবে বললেন, দূর ছাই, সেটা আবার রাখলুম কোথায়? কাকাবাবুর ওভারকোটে অন্তত 10-11টা পকেট। কখন কোন পকেটে তিনি কোন জিনিসটা রাখেন তা নিজেই ভুলে যান। কয়েকটা পকেট হাতড়ে তিনি লাইটারটা পেয়ে গিয়ে পাইপ ধরালেন। তারপর কয়েকটা টান দেওয়ার পর বললেন, ওরা বেরিয়ে পড়েছিল, কিন্তু অত দেরি করে এলে তো চলবে না। একমাত্র উপায় যদি হেলিকপ্টারে আসতে পারে, কিন্তু হেলিকপ্টার ওদের ওখানে নেই। একটা আছে নামচে বাজারে, সেখানে খবর দিয়ে যদি আনাতে পারে। আবার হঠাৎ চুপ করে গিয়ে কাকাবাবু পাইপ টানতে লাগলেন। তার ভুরু দুটি কুঁচকে আছে। কাকাবাবু কোনোদিন কোনো অবস্থাতেই ভয় পান না। তিনি বারবার বলেন, গায়ের জোর থাক বা না থাক, মনের জোর থাকলে মানুষ সব কিছু জয় করতে পারে। সন্তুর মনে পড়ল, কনিষ্কর মুন্ডু খুঁজতে যাওয়া হয়েছিল সেবার একটা ভয়ঙ্কর গুহার মধ্যে পড়ে গিয়েও কাকাবাবু একটুও ঘাবড়াননি। আন্দামানে গিয়ে তিনি নিজে জোর করে জারোয়াদের দ্বীপে নেমেছিলেন। কোনোবার কাকাবাবুকে সে বিচলিত হতে দেখেনি। গম্বুজের এই বিশাল লোহার দরজা বাইরে থেকে বন্ধ। এটা তো আর জোর দিয়ে খোলা যাবে না, বাইরের সাহায্য লাগবে। সেই সাহায্য কখন আসবে কে জানে। কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে থেকে অসহিষ্ণুভাবে বললেন, বুঝতেই পারছি না ব্যাপারটা কি হচ্ছে। কারা দরজা বন্ধ করলো? তুই আবার ইয়েতি দেখলি? সত্যি করে বল তো, ঠিক দেখেছিলি? সন্তু বলল, হ্যাঁ কাকাবাবু। কাকাবাবু বললেন, আমি দেখতে পেলাম না কেন? আমার দেখাই তো বেশি দরকার ছিল। কাকাবাবু ঘড়ি দেখে বললেন, 6টা বাজে। বাইরে নিশ্চয়ই অন্ধকার হয়ে গেছে। আজ সারা রাত জেগে থাকতে হবে। তুই বরং এক কাজ কর সন্তু, তুই দূরবীনটা নিয়ে ওপরে জানালার কাছে গিয়ে বসে থাক। দেখ কোনো আলো টালো চোখে পড়ে কিনা। হেলিকপ্টারটাও যদি আসে সেটার আলো দেখতে পাবি। সন্তু দূরবীন নিয়ে উঠে গেল ওপরে। সেখানেই বসে রইল ঘন্টার পর ঘন্টা। মাঝখানে একবার নিচে নেমে কিছু বিস্কিট আর চিজ খেয়ে নিল। কাকাবাবু স্পিরিট ল্যাম্প জেলে জল গরম করে 2 কাপ কফি বানালেন। তারপর তিনি খাটের ওপর বসে উড়ুর ওপর রিভলভারটা রেখে একটা বই পড়তে লাগলেন। সন্তু দূরবীন নিয়ে গম্বুজের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কিছুই কিন্তু দেখা যায় না, শুধু অন্ধকার আর অন্ধকার। আকাশও দেখা যায় না। এইরকম অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে চোখ ব্যথা করে। সেখানেই সন্তু কখন ঘুমিয়ে পড়েছে সে জানে না।
হঠাৎ এক সময় সে রীতিমতন ব্যথা পেয়ে জেগে উঠল। তার মুখে যেন বিঁধেছে হাজার হাজার সূচ। সারা শরীরটা কেঁপে উঠল ঠকঠক করে। চমকে উঠতেই তার হাত থেকে দূরবীনটা খসে গিয়ে সিঁড়ি দিয়ে গড়াতে লাগলো শব্দ করে। নিচ থেকে কাকাবাবু বলে উঠলেন, কি হলো সন্তু? সন্তু তখন জানালার পাল্লা দুটো বন্ধ করার জন্য ব্যস্ত। কিছুতেই বন্ধ করতে পারছে না, এত জোর হাওয়া। বাইরে দারুণ তুষার ঝড় উঠেছে। গম্বুজের ভেতরটা কুচো কুচো বরফ আর হিমশীতল বাতাসে ভরে যাচ্ছে। আর বেশি হাওয়া ঢুকলে তাদের ঠান্ডায় জমে যেতে হবে। অতি কষ্টে জানালা বন্ধ করে নিচে নেমে এলো সন্তু। এমন ঠান্ডা লেগেছে যে তার চোয়াল দুটো যেন আটকে গেছে। অতি কষ্টে সে বলল, কাকাবাবু, বাইরে তুষার ঝড়, দারুণ জোরে। কাকাবাবু বললেন, তুই আমার কাছে চলে আয় শিগগির। সন্তু কাকাবাবুর কাছে যেতেই তিনি সন্তুর মুখখানা ধরে খুব জোরে দুহাত ঘষতে লাগলেন তার গালে। একটুক্ষণ এইরকম থাকার পর সন্তুর গাল দুটো অনেকটা গরম হয়ে গেল, চোয়ালটাও স্বাভাবিক মনে হলো। কাকাবাবু বললেন, শিগগির স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়। তারপর তিনি নিজের ওপরই রাগ করে বললেন, গোদের ওপর বিস্ফোরা, একেই এইসব কাণ্ড, তার ওপর আবার তুষার ঝড়। এই ঝড় কখন থামবে কে জানে। ঝড় না থামলে তো হেলিকপ্টারও এই দিকে নামতে পারবে না। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে সন্তু কাকাবাবু সিরিজের গল্প পাহাড় চূড়ায় আতঙ্কের দ্বিতীয় পর্ব। এই ধরনের আরও নানান গোয়েন্দা থ্রিলার অ্যাডভেঞ্চার গল্প প্রতিনিয়ত শুনতে চাইলে ওরা গল্পে মত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দিলে এই চ্যানেলে আসতে থাকা সমস্ত আপকামিং গল্পের নোটিফিকেশন আপনি নিয়মিত পেতে পারবেন। ভুল ত্রুটি মার্জনীয়। সবাই সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।